আগামীকাল শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দিনে অংশ নেবে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির লক্ষ্যে একে একে প্রত্যেক দলের সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিশনের কার্যক্রম। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশের ভূমিকা ও করণীয় সম্পর্কে এখন থেকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। গত 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে কর্মকর্তাদের সুযোগ সুবিধাসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছে প্রচলিত ঝুঁকি ভাতার সিলিং তুলে দেয়া, নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজন ভ্যান কেনার উদ্যোগ নেয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ 70% নিচে হয়েছে সেগুলোর অর্থ ছাড়, ভাড়া করা 65টি থানা ভবনে জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা এবং পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের জন্য মোটরসাইকেল ক্রয়ে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতেও নির্দেশনা দেন প্রফেসর ইউনূস। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এ সময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। এছাড়া বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিত করতে উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং নানা কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপুমণি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে আসামিদের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপুমণিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিন তাদের আদালতে হাজির করা হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় সুজন নামের এক ব্যক্তি নিহতের মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের বসিলায় মিরাজুল ইসলাম অর্ণব নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আরও 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুদকের একটি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 ব্যক্তির করা আপিলের রায় আগামী 23 এপ্রিল। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ রায়ের এই তারিখ ঠিক করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাটি করে দুদক। রোহিঙ্গাদের তথ্য নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি করে ব্যবহার করতে সম্মত হয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠক শেষে এই তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। জানান দ্রুত সময়ের মধ্যে তথ্য পেলে নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশে রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। তারই অংশ হিসেবে রোহিঙ্গাদের সহজে শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক সহ ডাটাবেজ বা তথ্য ভাণ্ডার কাজে লাগাতে চায় ইসি।
এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন এনআইডি মহাপরিচালক। নির্বাচন ভবনে প্রায় 2 ঘণ্টা আলোচনার পর তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের তালিকা দিতে সম্মত হয়েছে UNHCR। ডাটা হাতে পেলে সে অনুযায়ী ভোটারের তালিকায় কোনো রোহিঙ্গা যুক্ত থাকলে তাদের বাদ দেওয়া সহজ হবে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের সাথে UNHCR এর একটি চুক্তি হয়েছে, MOU হয়েছে, যে MOUর পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডাটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডাটা ব্যবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং UNHCR এর সমন্বয়ে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও জানান এনআইডি মহাপরিচালক। রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। এনআইডি মহাপরিচালক আরও জানান, UNHCR এর হিসাবে বাংলাদেশে তালিকাভুক্ত রোহিঙ্গা 10 লাখেরও বেশি। আকার খুব বড় না করে এবার একটি বাস্তবমুখী বাজেট দেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। মানুষের আয় বাড়ানোর জন্য বাজেটে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে। সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটে মূল্যস্ফীতি কমানো, নতুন কর্মসংস্থানে মনোযোগ, করের আওতা বাড়ানো সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব গণমাধ্যম কর্মীদের। উপদেষ্টা জানান, এসব প্রস্তাব বিবেচনায় থাকবে সরকারের। হুমায়ুন চিশতির রিপোর্ট। এবারই প্রথম বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাই প্রস্তুতি ব্যাপক, আছে চ্যালেঞ্জও। একটি বাস্তবমুখী বাজেট তৈরিতে গণমাধ্যম কর্মীদের পরামর্শ চাইলেন অর্থ উপদেষ্টা, তাই সচিবালয়ে এই মতবিনিময় সভার আয়োজন। গণমাধ্যমের সবার চাওয়া প্রায় একই রকম, নিত্যপণ্যের দাম নাগালে রেখে মানুষকে স্বস্তি দেয়া, কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে কর্মসংস্থান। বললেন, দেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে বিকল্প নেই করের আওতা বাড়ানোর। কর্মসংস্থানের বিষয়টা যদি একটু আপনারা নজর দেন, সেক্ষেত্রে আমি মনে করবো সেটা আপনার আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নতির ক্ষেত্রেও একটা বড় অবদান রাখবে। ব্যক্তি পর্যায়ে করসীমাটা 5 লাখ টাকা করলে আমার মনে হয় এটা সবার জন্যই উপকার হবে। বাজেটে একটা জবাবদিহিতা থাকা উচিত। বিনিয়োগ বলে অ্যাট্রাকশন করার পরিস্থিতি কেমন আছে সেটা নিয়ে আমরা অর্থ উপদেষ্টা বললেন, মানুষের আয় বাড়াতে হবে, তাই বাজেটে জোর দেওয়া হবে ব্যবসা বাণিজ্যে, তবেই বাড়বে কর্মসংস্থান। আমরা বলছি এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজও খুব হয়তো বড় হবে না, মূল্যস্ফীতি কমাতো, সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থানের কথা বলছি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না, বরং বাড়বে। আলোচনায় সামাজিক নিরাপত্তা খাতের পরিধি ও ভাতা বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা। জানালেন, এ খাতে বরাদ্দ বাড়বে। স্বল্প উন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে সংকটের চেয়ে সম্ভাবনায় বেশি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এলডিসি থেকে উত্তরণ নিয়ে এফবিসিসিআই এর সেমিনারে তিনি কথা বলেন। তবে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে পণ্য রপ্তানিতে বাধার সৃষ্টি করবে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় এলডিসি উত্তরণে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধিতে নজর দেওয়ার তাগিদ দেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। শারফুল আলমের রিপোর্ট। 5 দশক ধরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ। এরপর নানা ধরনের যাচাই বাছাই পেরিয়ে 2026 সালে উন্নয়নশীল দেশের উত্তরণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এই পরিস্থিতিতে এলডিসি থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের যৌক্তিকতা এবং কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের সাথে মতবিনিময় আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনুষ্ঠানে সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এখনই প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে
বাংলাদেশ। বাংলাদেশ একটা স্ট্রাকচারালি ট্রান্সফর্ম করবে। এখন যে ধরনের উৎপাদনক্ষম কাঠামো, এই কাঠামোটি পরিবর্তন করতে চাই আমরা, এলডিসি গ্র্যাজুয়েশনের মাধ্যমে এটি পরিবর্তন করতে চাই আমরা। এবং সেখানে আমাদের যেটি লাগবে যে আমাদের ইনসেন্টিভ স্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলোতে পরিবর্তন প্রয়োজন হবে। ট্রেড পলিসি এখন যেভাবে তৈরি হচ্ছে, এই ট্রেড পলিসিগুলো এইভাবে না করে নতুনভাবে তৈরির প্রয়োজন পড়বে। কোন দেশ আমাদেরকে ডিউটি ফ্রি দিল, আমরা কোন জায়গায় ওয়েভার পেলাম, সরকারের কাছ থেকে সাবসিডি পেলাম কি পেলাম না, এই কম্পিটিটিভ আইডিয়া থেকে আমাদের কমপ্লিটলি বেরোতে হবে। ব্যবসায়ীরাও বলছেন চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট উদ্যোগ ছাড়া এলডিসি থেকে উত্তরণ করা সম্ভব নয়। বাংলাদেশের ট্রেডের কোনোই সমস্যা হয়নি, আমাদের এক্সপোর্টের কোনোই ঘাটতি হয়নি আগস্ট মাস থেকে শুরু করে এখন পর্যন্ত, কিন্তু তারপরও আমাদের সাপ্লাই চেইন হ্যাজ বিন ইন্টারাপ্টেড। আমাদের যে ইউপাসগুলি আসছিল সেটার রেটটা আমাদেরকে মুডিজ এবং এসএনপি আমাদেরকে 1 নচ নামিয়ে দিয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্রুত উন্নত দেশের তালিকায় বাংলাদেশকে নিয়ে যাওয়া প্রয়োজন। আমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এই যে বাধ্যবাধকতা, এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদের অর্থনীতির যে বৈচিত্র্য আনতে হবে, এই বৈচিত্র্য আনার জন্য নিয়ামক সমূহগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্প্রিহেন্ড করতে হবে, আত্মস্থ করতে হবে। এই যে আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির সাথে আমরা কিভাবে নিজেদেরকে অ্যালাইন করব এবং গভর্নমেন্টের সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আশা করেন হঠাৎ অস্থির হওয়া চালের বাজার দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। রমজানকে কেন্দ্র করে গেল বছরের চাইতে বেশি ভোগ্য পণ্য আমদানি হলেও এই সকল পণ্য বাজারে একসাথে ঢুকলে দাম কমে যাবে এমন আশঙ্কায় লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছে অসাধু আমদানিকারকরা। এমন অভিযোগের প্রেক্ষিতে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দরের 3টি জাহাজ বহির্নোঙরে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাজগুলো কখন পণ্য খালাস করলো, গন্তব্যে যাচ্ছে কিনা তা তদারকি করা হয়। এছাড়াও বাজারে সয়াবিনের সংকট থাকায় অভিযানে বেশ কয়েকটি তেলবাহী জাহাজ পরিদর্শন করেন কর্মকর্তারা। পাশাপাশি জাহাজের লাইসেন্স, ফিটনেস, অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখেন। এই অভিযান পরিচালনায় মজুত রাখার প্রবণতা কমেছে বলে দাবি কর্তৃপক্ষের।